পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে টাইগাররা এখন নিউজিল্যান্ডের পথে। আহ, দুই ম্যাচ সিরিজের দুটোতেই কিন্তু হেরেছিল বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে। প্রথম টেস্ট চট্টগ্রামে হয়েছিল, সেই টেস্টে হারার পর আমরা গতকালকে যেটি দেখতে পেয়েছি যে টাইগাররা ম্যাচ বাঁচাতে কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছিল। সেই সব দিক কিন্তু ইনিংস ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়েছে স্বাগতিকদের। সব মিলিয়ে আসলে বাংলাদেশ দলের কিন্তু সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0 দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন টাইগাররা নিউজিল্যান্ডের পক্ষে। সময় নিউজ .tv ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইস্তেক দীপু এবং আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, আপনাকে স্বাগত। ধন্যবাদ দীপু। রিমন, গতকালকে তো বাংলাদেশ দলের যে ম্যাচটি ছিল আমরা দেখেছি যে পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছিল টেস্ট ম্যাচটি। বৃষ্টির বাধায় কিন্তু একেবারেই 2 দিন কিন্তু বলা যায় যে বৃষ্টির পেটে আমরা যদি বলতে চাই যে টেস্ট ম্যাচটা আমরা সব সময় কিন্তু আমরা বলে থাকি যে বাংলাদেশ দল কিন্তু ঘরের মাঠে ট্রাই করে যে একটু ভালো কিছু করার জন্য, কিন্তু পুরো 5 দিনের মধ্যে কিন্তু আমরা 2 দিন দেখেছি যে টানা বৃষ্টিতে চলে গিয়েছিল। তারপর 4th দিন খেলা হয়েছে, পঞ্চম দিনে একদম শেষ দিকে সাকিব কিন্তু চমৎকার ব্যাটিং করে কিছুটা আশা জাগানিয়া করে তুলেছিল। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কিন্তু আর পেরে ওঠেনি, হার মেনেই কিন্তু তারা মাঠ ছেড়েছে। তো সব মিলিয়ে কালকের ম্যাচ নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে যদি বলি যে নিউজিল্যান্ডের পথে রয়েছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে টাইগাররা গিয়েছে নিউজিল্যান্ডে। সব মিলিয়ে কালকের ম্যাচ এবং বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। রিমন, কালকের ম্যাচ নিয়ে যদি একটু বলতেন, শেষ দিনে আপনি কালকে মিরপুরে ছিলেন। আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশ দল 5 দিনে ম্যাচ করিয়েছে। দিব ম্যাচ কিন্তু আসলে 2 দিনই শেষ হয়ে গিয়েছে। আপনি জানেন যে প্রথম দিন 33 ওভার কম খেলা হয়েছে, অর্থাৎ মোটে 57 ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিন খেলা হয়েছিল 38 বল, এরপর আর খেলা হয়নি। তৃতীয় দিন তো কোনো খেলাই হয়নি। চতুর্থ দিন আপনি আসলে খুবই আসলে কি বলবো, 21 বছর ধরে আমরা টেস্ট ম্যাচ খেলছি। 21 বছর পরে আমরা 2.5 দিন ব্যাট করতে পারি না দীপু। 2.5 দিনের বড় কথা, আমরা একদিন ব্যাট করতে পারি না। এটা আসলে খুবই হতাশার। শুধু যে এই হার তাই নয়, এবছর আপনি বলছিলেন যে ঘরের মাঠে বাংলাদেশ চেষ্টা করে। আপনার নিশ্চয়ই মনে আছে ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বিতীয় বা তৃতীয় সারি দলের সঙ্গেও কিন্তু আমরা ঘরের মাঠে টেস্ট হেরেছিলাম। ঘরের মাঠে জিততে জিততে যাওয়া টেস্ট। চট্টগ্রাম টেস্টে আমরা দেখেছিলাম টাইগারদের প্রতিরোধ, কিন্তু ঢাকা টেস্টে একেবারেই সেই প্রতিরোধটা দেখিনি। সব মিলিয়ে একেবারেই ভালো অবস্থায় নেই বাংলা ক্রিকেট। একটু যদি বলি যে কালকে যেটি হয়েছে যে আমাদের টপ অর্ডারদের টানা ব্যর্থতা, সেটাও কিন্তু আপনি যোগ করছিলেন যে আমরা ভেবেছিলাম হয়তো ঢাকার ম্যাচটা একদম শেষ দিনে হয়তো বা বাংলাদেশ দল ড্র করবে, হয়তোবা যদি দুই ম্যাচটা ওভার বাঁচাবে কোনোভাবে খেলতে পারতো, ম্যাচটা হয়তো কোনো মতে। যদি শেষ পর্যন্ত যদি রিমন আপনাকে যদি বলি যে সাকিব যদি শেষ পর্যন্ত ব্যাট করতে পারতো বা মেহেদী মিরাজ যদি থাকতো, সেক্ষেত্রে অবশ্যই গল্পটা কিন্তু অন্যরকম হতে পারতো। তারপরেও আমরা দেখেছি যে সাকিব কিন্তু কালকে চমৎকার ব্যাটিং করেছেন। কালকে কিন্তু সাকিবের কিন্তু রেকর্ডও ছিল, সেটার যদি একটু যোগ করতেন। হ্যাঁ, দেখেন সাকিব আল হাসান আসলে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের সে পোস্টার বয়। রেকর্ডের যেটা কথা বলছিলেন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দ্রুততম 200 উইকেট এবং 4000 রানের যে মাইলফলকটা, সেটা গতকাল সাকিব স্পর্শ করেছেন। আসলে কি জানেন, দল যখন হারবে এসব প্রাপ্তিগুলো তখন খুবই খুবই ম্লান মনে হবে। আমার মনে হয় না কালকের সাকিবের রেকর্ড নিয়ে সবাই খুব বেশি, কেউ আসলে খুব বেশি উৎসাহী ছিল। সবাই আসলে দেখতে পাচ্ছিল যে সাকিব আল হাসান ম্যাচটা বাঁচাতে পারে কিনা। যেমনটা কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে ভারত এবং নিউজিল্যান্ড সিরিজের রাচিন রবীন্দ্র যেমনটা করেছিলেন, শেষ পর্যন্ত শেষ উইকেটে কিন্তু তারা প্রায় 18 ওভারের মতো ব্যাট করে, 18 ওভারের চেয়েও বেশি ব্যাট করে কিন্তু তারা সেই টেস্টটা বাঁচিয়েছিল। তেমনটা কিন্তু করতে পারেননি আমাদের এবাদত, তাইজুল, সাকিব, মিরাজ, কেউই আসলে পারেনি। আর টপ অর্ডার ব্যর্থতার কথা বলছিলেন, বাংলার টপ অর্ডার শেষ কবে ভালো খেলেছে আপনি কি মনে করে দেখতে পারবেন? সেটা টেস্ট, ওয়ানডে, টি20 সব জায়গায়। 21 বছরে কথা বলছেন টেস্ট ক্রিকেট। আমি যদি আরো ছোট করে বলি, গেল 15 বছর অর্থাৎ 1.5 দশকে আপনি তামিম ইকবালের একজন বিকল্প ওপেনার তৈরি করতে পারেননি। এ নিয়ে আসলে মানে সবসময় আমরা কথা বলে থাকি, কিন্তু আখেরে আসলে কোনো লাভ হয় না। একটু যদি বলি যে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল যাবে এবং সব মিলিয়ে যদি বলি যে কালকে ম্যাচ শেষ করেই কিন্তু রাতের বিমান ধরেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে নিউজিল্যান্ডের পথে রয়েছে। সেখানকার কন্ডিশনের সঙ্গে অবশ্যই মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ সেখানে খেলবে। 1 জানুয়ারি বছরের প্রথম দিন বাংলাদেশ দল সেখানে প্রথম টেস্ট খেলবে এবং 9 জানুয়ারি সেকেন্ড টেস্ট। একটু কোয়ারেন্টাইন ইস্যুতে কথা বলবো রিমন। আপনি জানেন যে বাংলাদেশ দল সেখানে অনেক 21 দিন আগে কেন গেল, এটাও কিন্তু দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে মনে যে 1 জানুয়ারি খেলা,
কেন বাংলাদেশ দল 21 দিন আগে গেল? খাপ খাইয়ে নেওয়ার বিষয় রয়েছে নাকি কোয়ারেন্টাইনের বিষয় রয়েছে? আপনি জানেন যে 14 দিনের একটা কোয়ারেন্টাইনের বিষয় ছিল, সেটাকে কিন্তু কমিয়ে এনেছে নিউজিল্যান্ড সরকার। এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন। দেখেন, কোভিডে যে কয়েকটি দেশকে খুব বেশি নুজো করতে পারেনি তার একটি কিন্তু নিউজিল্যান্ড। কারণ আপনি যেই হন না কেন, আপনার সেখানে 14 দিনের কোয়ারেন্টাইন করতেই হবে। এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সেখানে সফর গিয়েছিল। 14 দিনের কোয়ারেন্টাইন মানে কিন্তু আমাদের এখানে বা আমাদের অন্য সব দেশে যেভাবে কোয়ারেন্টাইন হয় সেভাবে না। আপনাকে রুদ্ধদ্বার কোয়ারেন্টাইন। ক্রিকেটাররা এক বিমানে গেলেও তাদের কিন্তু আলাদা আলাদা রুমে একজনের সঙ্গে আরেকজনের দেখা হচ্ছে না ঠিক এইভাবে, এবং এমনকি নিজের ওয়াশরুমটাও নিজেকে পরিষ্কার করতে হবে। মানে আমি এভাবে আসলে উদাহরণটা দিলাম যে খুবই রুদ্ধদ্বার কোয়ারেন্টাইন। আর হ্যাঁ, একটু একটু শিথিল হচ্ছে, যেহেতু কোয়ারেন্টাইন মানে কোভিডের বর্তমান অবস্থা খুব ভালো। আমরা প্রথমে শুনতে পাচ্ছিলাম হয়তো বা ক্রিকেটারদের 7 দিন কোয়ারেন্টাইন করতে হবে, কিন্তু হঠাৎ করে আবার ওমিক্রনের হানা, যদিও এখন পর্যন্ত বাংলাদেশে ওমিক্রন শনাক্ত হয়নি, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটাররা 3 দিন রুদ্ধতার যে রুম কোয়ারেন্টাইন, যেটা আগে 14 দিন ছিল, সেই 3 দিন তাদের কোয়ারেন্টাইন করতে হবে। সব মিলিয়ে তাদের হয়তো বা 7 থেকে 10 দিন কোয়ারেন্টাইন করতে হবে। তবে 3 দিন তাদের রুদ্ধতার কোয়ারেন্টাইন করতে হবে। এরপরে তারা মাঠের অনুশীলন করতে পারবে। এরপর তারা 2টো প্রস্তুতি ম্যাচ খেলবে। সব মিলিয়ে আসলে এই হচ্ছে কোয়ারেন্টাইন ইস্যু। আর বলছিলেন যে নতুন বছরের সূচনা, হ্যাঁ আমরাও প্রত্যাশা করি। তবে নিউজিল্যান্ড বলেই হয়তো আমরা কোনো আশাবাদী হতে পারছি না, কারণ আপনি জানেন যে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তাদের বিপক্ষে আমাদের কোনো জয় নেই কোনো ফর্মেটেই। একটু যোগ করি যে রিমন, আপনার সঙ্গে যে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু আপনি ব্যাটিং বলেন, বোলিং বলেন, বা সবচেয়ে বেশি ব্যাটিং গড় যদি বলেন, সেক্ষেত্রে অবশ্যই সাকিবুল হাসানকে এগিয়ে রাখতে হবে। সাকিবুল হাসান পারিবারিক কারণে ছুটি নিয়েছেন, তামিম ইকবাল আঙ্গুলের ইনজুরির জন্য তিনি খেলতে পারছেন না, মাহমুদুল্লাহ রিয়াদও অবশ্য নিয়েছেন, শুধু সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম যাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হয় যে ইয়াং ক্রিকেটাররা এবারের নিউজিল্যান্ড সফর করছে, যেখানে আমরা দেখেছি মাহমুদুল হাসান জয়, তিনিও কিন্তু নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। ঢাকা টেস্টে আমরা দেখেছি যে তিনি তেমন রানই করতে পারেননি, কিন্তু টিকেই থাকতে পারেননি। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে নিউজিল্যান্ডের ওই কন্ডিশনে ইয়াং ক্রিকেটার যারা আছে তারা কেমন করবে, যেহেতু সিনিয়র ক্রিকেটার শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে মুশফিককে? দেখেন, আপনার সংজ্ঞা ইয়াং কি আমি সেটা জানি না, তবে বাংলা আপনি বললেন যে খুবই ইয়াং, আমার কিন্তু তা মনে হয় না। আপনি লিটন দাসের কথাই বলেন, অর্ধযুগ ধরে সে ক্রিকেট খেলছে। মমিনুল হকের কথা বলেন, আপনি তাইজুল ইসলামের কথা বলেন, আপনি মেহেদী মিরাজের কথা বলেন, এরা এক একজনই কিন্তু 5 বছর 6 বছর ধরে ক্রিকেট খেলছে। তো এখন কিন্তু সেই তারুণ্যের তকমা লাগানোর কিন্তু একেবারেই, তারা যদি বলে জিনিসটা খুবই হাস্যকর মনে হবে। আমি যে কয়েকজন গিয়েছে অল্প 4-5 জনের কথা, আমি সেখানে আসছি, আমি খুব বেশি কেন যেন আশাবাদী হতে পারছি না। কারণ রিসেন্ট পাস্টে যদি আমরা পারফর্মগুলো দেখি, আপনি শেষ পর্যন্ত ঘুরে ফিরে সেই দেখবেন ঢাকা টেস্টে সেই লিটনই রান করেছে, সেই মুশফিকই রান করেছে, সেই সাকিব আল হাসানই রান করেছে, মাহমুদুল হাসান জয়ও রান করতে পারেনি, খুবই একেবারে ব্যর্থ হয়েছে। আমরা এছাড়া চট্টগ্রামের সাইফকে দেখেছিলাম। সব মিলিয়ে আসলে খুব একটা কিন্তু আশাবাদী হতে পারছি না। আর এই বৈরী কন্ডিশনে দেখেন, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে। মাহমুদুল হাসান জয়ের কথা আপনি বলছেন, শহীদুলকে আমরা নিয়ে গিয়েছি। এদের মতো ক্রিকেটারকে কেন আমরা, যদি শহীদুলের কথা বলি, খুব জোরে সোরে শোনা যাচ্ছে নিউজিল্যান্ডে হয়তো বা তার ডেবু হবে, শহীদুল, শরীফুল বা আমরা শান্তকে, আর নিশ্চয়ই আপনার মনে আছে, এই ক্রিকেটারদের আমরা কেন নিউজিল্যান্ডের মতো এমন টাফ কন্ডিশনে কেন ডেবু করাবো? আমাদের উচিত তাদের ঘরের মাঠে তুলনামূলক যারা সহজ, আপনি যেটা বলছিলেন যে আসলে ঘরের মাঠে তৈরি হয়ে, শতভাগ তৈরি হয়ে, যাতে তারা টেস্ট ক্রিকেটের মতো বড় পরিসরে না, আমি আসলে সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে নিউজিল্যান্ডের মতো এত কঠিন কন্ডিশনে এই সমস্ত ক্রিকেটারদের ডেবু না করিয়ে আমাদের উচিত, যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেহেতু এই সমস্ত ক্রিকেটারদের তুলনামূলক যারা সহজ প্রতিপক্ষ, তুলনামূলক টেস্টে তুলনামূলক যারা সহজ আমাদেরকে প্রতিপক্ষ, যদিও আমরা জিম্বাবুয়ে ছাড়া আসলে সবাই আমাদের কাছে প্রবল প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে আসলে এদেরকে ডেবু করানো উচিত। আপনি মাহমুদুর রহমান পরিকল্পনার কথা বলছিলেন যে আজকে অবশ্যই আপনার সঙ্গে কথা হয়েছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। তিনি অবশ্য কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, যে অবশ্যই একটা রিপোর্ট রয়েছে, সেটা অবশ্যই দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী মাহবুব রিমন আজকে মিনহাজুল আবেদিন নান্নুর একটি সাক্ষাৎকার নিয়েছে, এবং সেখানে মাহবুব রিমন যেটি সাক্ষাৎকার নিয়েছে, সেখানে উল্লেখ যে বিষয়টি ছিল যে কিছু পরিকল্পনা, নতুন কিছু পরিকল্পনা কিন্তু বিসিবির কাছে জমা দিয়েছে মিনহাজুল আবেদিন নান্নু সহ, এবং তাদের বিষয়ে যে গত কয়েকদিন ধরে যে সমালোচনা হচ্ছিল সেসব বিষয়ে কথা বলেছে। দর্শক, আমরা দেখে নিব সেই প্রতিবেদনটি। টেস্ট কিংবা টি-20 স্বস্তি নেই বাংলার ক্রিকেটে। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চলছে সমালোচনা, আলোচনা হচ্ছে নির্বাচকদের দল গঠনের প্রক্রিয়া নিয়েও। সব মিলিয়ে যেন চোরাবালিতে ডুবে আছেন সবাই। টেস্ট স্ট্যাটাসের 21 বছরেও টেস্টলেস বাংলাদেশ।
প্রত্যেক হারের পরেই যুক্তি যেন থাকে তৈরি, তবে এবার আর কোনো ঢাল নয়। ব্যর্থতা অকপটে স্বীকার করে বিসিবির কাছে এই ফরম্যাট নিয়ে নতুন পরিকল্পনা নির্বাচক প্যানেলের। আমরা নির্বাচক প্যানেলটা আমরা ফার্স্ট ক্লাস নিয়ে এখন পুরোপুরি 100% কাজ করছি, এটাকে কেমনে ডেভেলপ করা যায় এবং কোন জায়গাটা দিয়ে ইমপ্রুভ করা যায়। তো আমি আশা করছি যে প্ল্যানগুলি আমরা দিয়ে যাচ্ছি, আমরা থাকি আর না থাকি, আশা করছি যে এই প্ল্যানগুলিতে আগলে 2 বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটের একটা ভালো কিছু দেখতে পাবো। নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমালোচনা যেন নিত্যর সঙ্গে নান্নু বাসার প্যানেলের। এ বিষয়েও কথা বললেন খোলামেলা। সফলতা ব্যর্থতা থাকবে, একটা জার্নিতে অনেক কিছুই থাকে। জায়গাটা এমন একটা জায়গা, আপনি কিন্তু সবাইকে খুশি করাটা ডিফিকাল্ট। আপনার অনেকগুলি খেলোয়াড় কিন্তু খেলে, এর মাঝে কিন্তু কিছু খেলোয়াড়কে বেছে নিতে হয় দেশের জন্য। সবসময় সিলেকশন প্যানেল আপনার সাজেস্ট করতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা মাঠে 11 কে খেলবে কোচ অ্যান্ড ক্যাপ্টেন ডিসিশন নেয়। এটা নিয়েও কিন্তু নির্বাচকদের আপনার দোষ দেওয়া হয়। সব ডিসিশন যে আপনার 100% কারেক্ট রাখা, ম্যাচ জিতলে কিন্তু 100% কারেক্ট, ম্যাচ যখন হারে তখনই কিন্তু সমালোচনাটা শুরু হয়। তবে ব্যর্থতায় যে নতুন দিনের সন্ধান দেয়, নান্নু আশাবাদী এই বাধা ঠিকই উতরে যাবে টিম টাইগার। তাকিয়ে আছেন কিউই সিরিজের দিকে। আগামী বছর থেকে সাকিবকে নিয়মিত পাবেন বলেই বিশ্বাস তার। টেস্ট ম্যাচটা শেষ করে নিউজিল্যান্ডে কিছু সময় পাচ্ছে ভালো কিছু প্র্যাকটিস করার জন্য, কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে। তো সেই হিসাবে আমি মনে করি যে নিউজিল্যান্ডে অবশ্যই একটা আশার দিক আছে যে এখানে লং রোভেশন 2টা টেস্ট ম্যাচ খেলে গিয়েছে। আমাদের সেরা খেলোয়াড়কে আমরা সবসময় চাই। পারিবারিক কারণে ও যেহেতু ছুটি নিয়েছে, এটাও আপনাকে দেখতে হবে। সামনের সিরিজগুলি থেকে ওকে রেগুলার যদি আমরা পাই, আমাদের দলও পুরোপুরি 100% কনফিডেন্ট হবে। চলতি মাসের 31 তারিখ শেষ হচ্ছে নান্নু বাসার রাজ্জাক নির্বাচক প্যানেলের মেয়াদ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, চমৎকার একটি রিপোর্ট আমরা দেখলাম মাহবুব রিমনের। মিরাজুল আবেদিন নান্নু তিনি কথা বলছিলেন দলের ব্যর্থতা নিয়ে, এবং গত কয়েকদিন ধরে আসলে বাংলাদেশ দলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স নিয়েও আসলে নানা মহলে কিন্তু বেশ সমালোচনার ঝড় উঠেছে। তো অবশ্যই মাহবুব রিমনের সঙ্গে আবার ফিরে যাচ্ছি। মাহবুব রিমন, প্রতিবেদনটি করলেন, আমরা দেখলাম আপনার প্রতিবেদনটি, চমৎকার একটি প্রতিবেদন করেছেন। তো সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই জানুয়ারিতেই কিন্তু নান্নু বাসারদের যে নির্বাচক প্যানেল, যেটা 31 তারিখে, সেটা কিন্তু শেষ হচ্ছে মেয়াদটা। তো আসলে নতুন মেয়াদে কি হতে পারে বা যে প্ল্যানিংগুলো নিয়ে কথা বলেছেন, সেটা যদি একটু দর্শকদের শেয়ার করতেন। আমি কিন্তু আবারও বলছি দেবো, আমি আশাবাদী হতে পারছি না, কারণ এই ধরনের মন্তব্য প্রত্যেকটা ম্যাচ হারার পরে আমরা শুনি। আমরা আফগানিস্তানের সঙ্গে যখন টেস্ট হেরেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, এরকম 2.5 দিনে আমরা টেস্ট ম্যাচ হেরেছিলাম আফগানিস্তানের মতো একেবারে নতুন একটা দলের বিপক্ষে। তখনও কিন্তু এর চেয়ে অনেক বড় বড় উচ্চাকাঙ্ক্ষা আমরা শুনেছি, এই বদলে ফেলবো, ওই বদলে ফেলবো, ঘরোয়া ক্রিকেটে হ্যান ত্যান, একেবারে অনেক কথাই আমরা শুনেছি। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি পরিমাণ আসলে সেটার প্রতিফলন হয়েছে, আপনিও আমার মতোই ভালো বলতে পারবেন। আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। আর যদি আজকের কথা বলেন, হ্যাঁ, তবে নির্বাচক আজকে মিনহাজুল আবেদিন নান্নু একটা কথা বারবার বলেছিল যে ম্যাচ হারের পরে বা কোনো একটা ব্যর্থতার পরে যেভাবে ঢালাওভাবে শুধুমাত্র যে নির্বাচকদেরকে দায়ী করা হয়, বিষয়টা কিন্তু তেমন না। তারা শুধুমাত্র দলটা সিলেক্ট করে দেন, এবং এটা কিন্তু একটা থ্যাঙ্কসলেস জব, এটাও কিন্তু সত্যি কথা। 2 জন থেকে যদি একজন সিলেক্ট করে আর একজন অখুশি হবে, এটাও সত্যি কথা। তিনি কিন্তু তার দায়টা পুরো অস্বীকার করেনি। তিনি বলবেন হ্যাঁ, ভুল ত্রুটি হয়েছে, হতেই পারে, এবং হয়েছেও হয়তো বা, কিন্তু দিন শেষে আসলে যেভাবে ঢালাওভাবে সব জায়গায় নির্বাচকদের দায়ী করা হয়, বিষয়টা কিন্তু আসলে তেমন না। আসলে আপনিও আপনার সঙ্গে একমত, কারণ আপনি দেখুন যে নির্বাচকরা তো আসলে প্লেয়ার সিলেক্ট করছেন, কিন্তু প্লেয়ারদের তো আসলে পারফরমেন্স করতে হবে। আপনি দেখেন যে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে মাহবুব রিমন, তারা কি আসলে পারফরমেন্স করতে পেরেছে, বা নির্বাচকদের যে আস্থার জায়গাটা, সেটার প্রতিদান কি তারা দিতে পেরেছে? পারেনি। আপনি যেটা বলছিলেন যে আমাদের সাকিবের কথা বললেন, তাইজুলের কথা বললেন, দেখুন তাইজুল ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স স্পিন বোলার আমাদের বাংলাদেশের। তো সে কিন্তু তার নামের প্রতি সে সুবিচার করেছে, উইকেট পেয়েছে, নিয়মিত খেলছে সে, যদিও টেস্টে সে খেলছে এবং ভালো পারফরমেন্স করছে। সাকিব আল হাসান কালকে রান করেছে, কিন্তু আমাদের যে বিষয়টা, যেটা টপ অর্ডারের কথা কিন্তু আমরা শুরু থেকে বলছিলাম, কিন্তু একটি বিষয় যদি বলি, কালকে মমিনুল হক বলছিলেন যে লিটনের কথা বলছিলেন, লিটন কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছে সাগরিকায়, প্রথম টেস্টে দেখা পেয়েছে। সেকেন্ড টেস্টে এসে কিন্তু তেমন একটা ভালো ব্যাট করতে পারেনি। সেকেন্ড টেস্টে কিন্তু গতকাল লিটন 45 রান করেছে, যদিও হাফ সেঞ্চুরি 5 রানের জন্য করতে পারেনি। লিটনের বিষয়টা নিয়ে মমিনুল হক যে কথাগুলো বলেছিল, বা ক্যাপ্টেন আসলে ব্যাটিং লাইন নিয়ে যে কথাটা বলেছে, সেটা আপনার কাছে কতটুকু আসলে যুক্তিযুক্ত মনে হয়েছে? এটা আমার কাছে খুবই অপেশাদারী, একেবারে অপেশাদারী। কারণ একজন অধিনায়ক, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একেবারে একটা কথা আছে যে সামনে থেকে নেতৃত্ব দিবে। হয় কি দিব, যখন দল টানা হারবে এবং আপনার ব্যাটেও কিন্তু রান নেই,
আপনার নিশ্চয়ই মনে আছে সে সাগরিকায় ব্যর্থ হয়েছে, ঢাকা টেস্টেও সে একেবারেই ভালো করতে পারেনি। অথচ বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড ব্যাটসম্যান বলা হয় টেস্টে সাদা পোশাকে মমিনুল হককে। যখন আপনি খারাপ খেলবেন, যখন দল ভালো খেলবে না, তখন আসলে এই টাইপের অনেক কথা। তবে আমার মনে হয় কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে খুব বেশি সতর্ক হওয়া উচিত ক্রিকেটারদের। গতকালকে মমিনুল যেভাবে আসলে যে মন্তব্যগুলো করেছে, শুধু এটাই না, তিনি বলেছেন তার মনে হয়নি দল আক্রমণাত্মক খেলেছে। সব মিলিয়ে আমার কাছে খুবই শিশুসুলভ একটা প্রেস কনফারেন্স মনে হয়েছে মমিনুলের। আপনার কাছে কি আসলে সাজিদ যে বোলার, স্পিন বোলার পাকিস্তানের, তাকে কি আসলে খুব উঁচু মানের স্পিন বোলার কি মনে হয়েছে? যে আসলে আমরা তো স্পিন খেলতে পারি না, তো আমাদের উইকেট কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা স্পিন সহায়ক করে থাকি, যেহেতু আমাদের হোম কন্ডিশনে সুবিধা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সাজিদ চমৎকার বোলিং করেছে, তিনি উইকেট নিয়েছে। এবং পাকিস্তানের যে পেস বোলারদের কথা বলবো, শাহিন আফ্রিদির কথা বলবো এবং হাসান আলীর কথা বলবো। এক্সিলেন্ট বোলার হাসান আলী, আউট সুইং ইয়র্কার দিতে খুব পারদর্শী তিনি। তো সেই ক্ষেত্রে আমাদের এবাদতের কথা বলবো, খালেদের কথা বলবো। তারা কিন্তু আসলে এটা কি হয়েছে যে খালেদ অনেকদিন পর আসলে খেলতে নেমেছে, আসলে অনেকদিন পরে খেলতে নেমেছে কি খালেদের 2003 বছরের ক্যারিয়ারে সে কিন্তু এই টেস্টে প্রথম উইকেটে দেখা পেয়েছে। একজন পেসার 3 বছর পরে, যখন বাংলাদেশের একজন পেসার 3 বছর পরে তার প্রথম উইকেটে দেখা পান, তখন আসলে নতুন করে তাকে নিয়ে ভাবার কিন্তু প্রশ্ন আসলে চলেই আসে। দেখেন, আপনি বলছিলেন সাজিদ খান খুব ভালো স্পিনার কিনা। সাজিদ খান নিঃসন্দেহে ভালো বোলার, তা না হলে নিশ্চয়ই, বাট আমার কাছে তার চেয়ে বেশি মনে হয়েছে কি বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব দ্রুত কখন আসলে ড্রেসিং রুমে ফিরে যাবেন তারা মনে হয় খুব বেশি উদ্গ্রীব ছিল। তা না হলে এই উইকেটে, গতকাল তো উইকেট একেবারে ফ্ল্যাট ছিল, এর আগের দিন অর্থাৎ চতুর্থ দিন হয়তো বৃষ্টির কারণে উইকেটটা কিছুটা বোলিং সহায়ক ছিল, কিন্তু গতকাল কিন্তু একেবারে ফ্ল্যাট ছিল। এই টেস্ট অবশ্যই না বাঁচানোটা ক্রিকেটারদের জন্য কতটুকু অস্বস্তিকর কিংবা অন্য কি জানি না, তবে একজন দেশের ক্রিকেট সমর্থক বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিষয়টা কিন্তু আমাকে ভীষণভাবে আহত করেছে। মুশফিক কালকে সেট ছিল, একেবারে চমৎকার ব্যাট করছিল লিরনকে নিয়ে। আমরা যেটি দেখেছি যে শুরুতে 4 উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ দল কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে, সুপার একটা পার্টনারশিপ হয়েছে। রান আউটটা নিয়ে কি একটু বলবেন যে আসলে ওই রানটাকে আরেকটু দ্রুত নিলে সেই ক্ষেত্রে কি সে পৌঁছাতে পারতো কিনা? মুশফিক তো পৌঁছে গিয়েছিল, তার ব্যাটটা এয়ারে ছিল। দেখেন, মুশফিক এ ধরনের বাংলাদেশের, আমি যদি যতদূর ভুল না করি, মুশফিক এ ধরনের আউট নিজে অনেকবার হয়েছেন, নিজে অনেকবার করেছেন। মুশফিক নিজে কিন্তু বাংলাদেশের সব বোধহয়, আমি হয়তো পরিসংখ্যানটা জানি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে সবচাইতে বেশি মুশফিক রান আউট তার নন স্ট্রাইকের ব্যাটসম্যানকে তিনি করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আসলে কাজ করা উচিত। নতুন যিনি ফিল্ডিং কোচ রয়েছেন মিজানুর রহমান বাবুল, তিনি নিশ্চয়ই অনেক বেশি অভিজ্ঞ, তিনি নিশ্চয়ই বিষয়টা নিয়ে অবশ্যই কাজ করবেন। তবে আমার মনে হয় মুশফিকের ওই রান আউটটাই পুরো ম্যাচটা বাংলাদেশের ঘুরিয়ে দিয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে আসলে অনুষ্ঠানের। একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমরা টেস্ট ম্যাচে যেটি আসলে দেখতে চাই বা সবসময় আমরা বড় যে টিমগুলো খেলে, বিশেষ করে এখন কিন্তু অ্যাশেজ চলছে, আপনি জানেন যে গতকালকে কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে অ্যাশেজ হয়েছিল সেখানে কিন্তু 147 রানে কিন্তু অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড, আমরা দেখেছি। আবার কিন্তু ভারতের মাটিতে নিউজিল্যান্ডও কিন্তু 61 রানে অল আউট হয়েছিল। তো ক্রিকেটে আমাদের মাটিতে 84 রানে অল আউট হয়েছিল। তবে যেহেতু টেস্ট ম্যাচ আপনার সেশন বাই সেশন আপনাকে ফাইট করতে হয়, আপনাকে রানের চেয়ে বল বেশি খেলতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু শুধু যে ঢাকা টেস্টের কথা বলবো তা না, এর আগের যে টেস্টগুলো ছিল, আপনি যেটা বলছিলেন যে 2 দিন 2.5 দিনে খেলা শেষ হয়ে যাওয়া, 3 দিনে শেষ হয়ে যাওয়া, এতে করে আমরা গেল 21 বছরে আমরা কি আসলে কোনো ইতিবাচক দিক কি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে? ইতিবাচক দিক তো আসলে অনেক আছে। গেল 21 বছরে আমাদের ক্রিকেটের অর্জন অনেক, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কেন যেন সবকিছু আমাদের খুব বেশি ম্লান মনে হচ্ছে। গেল 21 বছর আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছি, আমরা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছি, আমরা 100তম টেস্টে আমরা শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েছি। আমাদের কিন্তু অর্জন অনেক আছে। আমরা পাকিস্তানকে কিন্তু সেই মুলতান, আপনার নিশ্চয় মনে আছে 2003 সালে খুব হারানোর একেবারে কাছে চলে গিয়েছিলাম। অর্জন বলছেন আপনি, আমি বলছি যে ব্যাটিং যে ধারাবাহিকতা চমৎকার বলেছেন। অবশ্যই আমাদের অর্জন, এটা আমাদের জন্য গৌরবের বিষয়, আমাদের ক্রিকেটের জন্য গৌরবের বিষয়, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয়। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতা, যেটা একেবারে টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত, কারণ আমরা তো আসলে যেটা বলি যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটাই তো আমরা পাচ্ছি না। দেখেন, আপনাকে একটু আপনার সাথে অ্যাড করি, শুধু যে টপ বা মিডল অর্ডার নয়, টেস্ট ক্রিকেটে কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং টেস্ট ক্রিকেট যেহেতু অবশ্যই লোয়ার অর্ডারের অনেক বড় একটা। আর আপনি যেটা বলছিলেন কেন হচ্ছে না, দেখেন মাইন্ড সেটআপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমার কেন যেন মনে হয় গতকাল আপনি পাকিস্তানের দিকে তাকান, তারা কিন্তু জেতার জন্যই মাঠে নেমেছে এবং শেষ পর্যন্ত তারা জিতেছে। মাইন্ড সেটআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এখানে আমরা অনেকখানি পিছিয়ে আছি।
আমরা তো আসলে হারের ভিত্তিতে রয়েছি মাহবুবরিমন, নিউজিল্যান্ডের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ কি পজিটিভ কিছু নিয়ে ফিরতে পারবে কিনা, এটা যদি শেষে একটু ছোট্ট করে বলতেন। খুব টাফ। নিউজিল্যান্ডের মাটিতে আমরা এর আগে কখনোই তাদের বিপক্ষে জিতিনি, খুবই টাফ। আবার এটাও সত্য, নিউজিল্যান্ডের মাটিতে কিন্তু আমাদের অনেক ভালো ভালো মুহূর্ত রয়েছে। সাকিব আল হাসানের সেই 200 রান রয়েছে, সৌম্য সরকারের Memorable। 149 রান রয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ যদিও নেই, তার সেঞ্চুরি রয়েছে, মুশফিকের রয়েছে, মানে সব মিলিয়ে আমাদের অনেক ভালো ভালো মুহূর্ত রয়েছে। আমার মনে হয় দেখেন, দেয়ালের পিঠ থেকে গেলে আহত বাঘ হয়তো বা খুবই ভয়ঙ্কর হয়, হয়তো বা এই অর্থ বলছি আহত বাঘ অবশ্যই ভয়ঙ্কর। বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে খুব বেশি আশাবাদী হতে পারছে না, কারণ নিউজিল্যান্ড টেস্ট লাস্ট যে টেস্ট সার্কেল ছিল সেটার চ্যাম্পিয়ন টেস্টে খুব বেশি আশাবাদী হতে পারছি না। তবে মানুষ তো আশায় বাঁচে, প্রত্যাশা করছে বাংলাদেশ দারুণ কিছু করবে। অবশ্যই মাহবুবরিমন, আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশ দল ভালো কিছু বয়ে আনবে আমাদের দেশের জন্য নিউজিল্যান্ড থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ দল 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখনও কিন্তু নিউজিল্যান্ডের পথে রয়েছে। আগামী 1 জানুয়ারি প্রথম টেস্টে বাংলাদেশ দল কিউইদের বিপক্ষে মাঠে নামবে এবং 9 জানুয়ারি সেকেন্ড টেস্টে তারা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দল পজিটিভ কিছু নিয়ে ফিরবে দেশের জন্য। এই ছিল আজকের মতো সময় নিউজ.টিভি ফেসবুক লাইভে। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সময়ের সঙ্গেই।